তোমরা সকলেই প্রায় মধু খেয়েছো। এই মধু আমরা খুব সহজেই কিনে আনি, কিন্তু তোমরা জানো কি এই মধু কিভাবে আমরা পাই? এই মধু সহজেই যে আমরা খেয়ে আনন্দ পাই সেটি কিন্তু অন্যান্য জিনিসের মতো কারখানায় তৈরি করা যায় না। এটি একটি তৈরি জিনিস, যেটিকে সংগ্রহ করে নিয়ে আসতে হয় বন থেকে। কিন্তু এই মধু সংগ্রহ করতে গিয়ে অনেককে মৃত্যুবরণ করতে হয়। কিভাবে এবং কেনই বা সেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, সেই বিষয়ে আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পের মাধ্যমে। মধু সংগ্রহ করতে গিয়ে তিনজনের দরকার হয় তিন রকম কাজ করবার জন্য। এখানে সেই তিনজন হলো ধনাই, আরজান এবং কফিল। ঠিক আছে, তো চলো গল্পটা আমরা শুরু করি। দেখো, প্রথমে বলা হয়েছে বনে যাওয়ার কথায় আরজান এক পা। আচ্ছা, এক পা মানে হচ্ছে সহজে রাজি হয়ে যাওয়া বা হঠাৎ করেই রাজি হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে বনে যাওয়ার কথায় আরজান এক পা। পেট পুরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। তো নাস্তা হচ্ছে সকালে যে টিফিন, সেটাকে নাস্তা বলা হয়। তাহলে ভরপেট নাস্তা খেলো এবং সেটা খেয়ে মধু কাটার জন্য তৈরি হলো। এবং মধু কাটার জন্য বনে যেতে হয়, তো বনে যাওয়ার জন্য সে তৈরি হলো। আচ্ছা, ধনাই, আরজান এবং কাফিল, ঠিক আছে, এই তিনজন বন্ধু এখানে তারা মধু কাটতে যাচ্ছে। তো মধু কাটতে তিনজন লোক চাই। এবার তিনজন লোকের কিন্তু তিন রকম ভূমিকা রয়েছে, তিন রকম কাজ করে। হ্যাঁ, দেখো কি কাজ করে। একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়। আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, তাহলে একজন হচ্ছে গাছে উঠে চাক কাটে, আর একজন হচ্ছে মশাল বেঁধে বাঁশের মাথায় মৌমাছি তাড়ায়। কারণ মৌচাকের মধ্যে তো প্রচণ্ড পরিমাণে মৌমাছি থাকে, তো সেই মৌমাছি কিন্তু ভয়ঙ্কর হিংস্র হয়। হ্যাঁ, তাদেরকে যখন আঘাত করা হয়, তো তাদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু মৌমাছি তাড়িয়ে দিতে হয়। আর তৃতীয়জন হচ্ছে ধামা হাতে, ধামা হচ্ছে একটা বড় ঝুড়িকে বলা হয় ধামা। ঠিক আছে, সেটা নিয়ে চাকের নিচে দাঁড়ায়। উপর থেকে যখন চাকটা কাটে, সেই চাকযুক্ত যে মধুটা সেটা নিচে নিচে পড়ে যেতে পারে। সেই পরে যে মাটিতে না পড়ে, সেই জন্য ধামাতে তারা ধরে নেয়। ঠিক আছে, তো এখানে বলছে যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে, সেই জন্য ধামা হাতে নিয়ে দাঁড়ায়। এবার দেখো, যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না। লোকে বলে মন্ত্র জানা চাই, মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়। তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি তাকে ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, যে কথাটা প্রচলিত আছে যে মৌমাছি তো খুব একটা ভয়ঙ্কর হিংস্র, মানে তাদেরকে যখন আঘাত করা হয় তারা প্রচণ্ড পরিমাণে হিংস্রতা সৃষ্টি করে। হ্যাঁ, ফুল ফুটে দিলে মানুষ কিন্তু মারা যেতে পারে, মানুষ কেন, যে কোনো প্রাণী কিন্তু মারা যেতে পারে যদি এক ঝাঁক মৌমাছি তাকে কামড়ে দেয়। হ্যাঁ, তো সেই জন্যে প্রচলিত কথা আছে যে হয়তো কোনো মন্ত্র জানলে হয়তো মৌমাছিতে পালিয়ে যায় অন্য জায়গায়। তো সেইটা এখানে উল্লেখ করা হয়েছে। ধনাই মন্ত্র জানে, সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। কারণ এই মন্ত্র জানার ব্যাপারটা কিন্তু নিহাতি কাল্পনিক। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা কোনো একটা যে মন্ত্রতন্ত্র কিছু না, কিন্তু লোকের মুখে প্রচলিত আছে কাল্পনিক কথা যে হয়তো মন্ত্র জানে, তো সেটা কিন্তু তারা অনেকেই বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করেই মধু কাটে। আচ্ছা, গোয়ার কথার অর্থ হচ্ছে জেদি, বুঝতে পেরেছো? তো জেদি হচ্ছে ভয়ঙ্কর। অনেকে আছে না যে আমি জেদ করে এই কাজটা করবোই, যা হোক না কেন। তো সেই ধনাই যে ছেলেটা, সে হচ্ছে কিন্তু গোয়ার। হ্যাঁ, এবং সে জেদ করেই খানিকটা মধু কাটে, যা হবে হোক, আমি মধু কাটে ছাড়বো, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, দলের সঙ্গে একটা কলস থাকে, কলস মানে হচ্ছে কলসি। হ্যাঁ, যে কলসিতে কিন্তু মধু সংগ্রহ করা হয়। ঠিক আছে, চাক যখন কেটে নিয়ে আসা হয়, সেই চাক থেকে চিপড়ে সেখান থেকে মধুটা সে কলসিতে ভরা হয়, তো কলস বলা হচ্ছে ওকে। এক একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়, বুঝতে পারলে? তাহলে কলসের কাজটা কি। নেক্সট দেখো, মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। তার মানে এবারে বনে ঢুকে পড়লেই যে হুট করে মধু চাক পেয়ে যাওয়া যাবে, তা কিন্তু ব্যাপারটা নয়। তাহলে বিশাল বড় জঙ্গলের মধ্যে, বনের মধ্যে তো মধু কোথায় হয়েছে না হয়েছে সেটা কিন্তু হুট করে খুঁজে পাওয়া যায় না। তাই খোঁজার কিন্তু একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি আছে দেখো, বলছে শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে। গরান গাছের ছোট ছোট ফুল হলদে রং। গরান গাছ হচ্ছে এক প্রকার বন জঙ্গলে, সাধারণত সুন্দরবন এলাকায় একটা বিশেষ প্রজাতির গাছ, যেটাকে গরান গাছ বলা হয়। ঠিক আছে, তো সেই গাছে কিন্তু হলুদ রঙের ফুল ধরেছে। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের তিনজনের মনে স্ফূর্তি আর ধরে না। তার মানে যখন বসন্তকালে সেখানে গেছে,
এবং সেখানে কিন্তু গাছের মধ্যে প্রচুর প্রচুর ফুল ধরেছে। সেই ফুল মানে ফুলের মধ্যে রয়েছে মধু, এবং সেই মধু মানে হচ্ছে সেখানে মৌমাছি ঝাঁক বসবে। তো সেই জন্য গোটা বন জঙ্গল কিন্তু মৌমাছিতে গুনগুন করছে, এবং ঝিরঝির বাতাস আসছে। সেই বাতাসে কিন্তু যে তিনজন যে গেছে তাদের মনেও কিন্তু আনন্দের স্ফূর্তি, মানে হচ্ছে আনন্দ। হ্যাঁ, আনন্দ আর ধরছে না, কারণ স্বাভাবিকভাবেই এখানে মধু পাওয়ার সম্ভাবনা খুব বেশি। যে কাজে গেছে সে কাজটা সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি, সেই জন্য সে আনন্দে তারা তাদের মনের মধ্যে প্রচন্ড আনন্দ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, বলছে ডিঙ্গি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজন ডাঙায় উঠেছে। আচ্ছা, ডিঙ্গি মানে হচ্ছে ছোট নৌকা। হ্যাঁ, ছোট ছোট যে খাড়ি রয়েছে, খাড়ি বা ছোট ছোট যে নদীর এলাকাগুলো রয়েছে, সেখানে ছোট ছোট নৌকাকে চালিত করা হয়, তাকে বলা হয় ডিঙ্গি। হ্যাঁ, সাধারণত 2 থেকে 3-4 জন মতো বসতে পারে খুব বেশি হলে। তো সেই ডিঙ্গি করে কিন্তু ওই ওপারে গিয়ে, অর্থাৎ এপার থেকে নদীটা পেরিয়ে সে খাড়ি পেরিয়ে সে ওপাশে উঠতে হয় ডিঙ্গিতে করে আর কি। ঠিক আছে, জলে করে যাওয়া যায়, কারণ জলে তো আবার রয়েছে কুমির। ঠিক আছে, তো ডাঙায় উঠেছে, মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটেই চলেছে। তো যেই সময় ওরা গেছিল সেই সময় কিন্তু অনেকগুলো মধুর চাক তারা পেয়ে গেছে। হ্যাঁ, কেন প্রচুর ফুল ফুটেছে, ফুল ফুটা মানে মধু, তো কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। তো যে কলসটা নিয়ে গেছিল, অনেকগুলো মধু চাক কাটার ফলে কিন্তু সেই কলসটা মধুতে প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য 3 জনের কাজ ভাগ করাই আছে। তার মানে প্রথম যে বললাম যে একটা মধুর চাক যখন খোঁজ পাওয়া যায়, তখন কিন্তু প্রত্যেকে যে যার কাজে লেগে পড়ে। সেই কাজটা 3 জনের। কি কি কাজ বলছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাকটা কোথায় পাওয়া যাবে সেটা হচ্ছে প্রথম কাজ। চাক খুঁজবার পন্থা হলো, চাক খুঁজার পন্থা মানে হচ্ছে উপায়। হ্যাঁ, কারণ চাক খুঁজবার পন্থা হলো কি না, মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা, এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে 3 জনে প্রায় একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটিয়ে পড়তেই হয়। তার মানে কি কোন জায়গায় মৌচাক রয়েছে বোঝার উপায়টা হচ্ছে, যখন ফুলের মধ্যে মৌমাছি বসছে এবং ফুল থেকে সে উড়ে যাচ্ছে। ফুলে বসা মানে ফুল থেকে কিন্তু সে মধু সংগ্রহ করছে, এবং মধু সংগ্রহ করা মানে কিন্তু সে তার মৌচাকের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, সুতরাং যেই মৌমাছিটা ফুল থেকে উড়ে গেল, তার মধ্যে অবশ্যই মধু আছে, সে নিশ্চয়ই মধু সংগ্রহ করেছে, এবং সে যেদিকে উড়ে যাবে সেই অবস্থানটা যদি ধরতে পারা যায়, তখন বুঝে যাবে যে তার মৌচাকটা কোথায় রয়েছে। তো সেই দিকে কিন্তু যেতে হয়। যাওয়ার ফলে কিন্তু 3 জন আর একত্রে থাকা সম্ভব হয় না, কেন বিভিন্ন মৌমাছি তো বিভিন্ন জায়গায় যেতে পারে। তো সেই জন্য কিন্তু যে যার একত্রে থাকা সম্ভব হচ্ছে না, এদিক ওদিক ছড়িয়ে পড়তেই হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, তখন 3 জন এগিয়ে চলেছে প্রায় এক লাইনেই। ধনাই সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা, আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে সুলো। আচ্ছা, সুলো হচ্ছে শ্বাসমূল। ঠিক আছে, শ্বাসমূল হচ্ছে সুন্দরী গাছ রয়েছে, ওই সুন্দরবনে কিন্তু সুন্দরী গাছ রয়েছে। তো ওই সুন্দরী গাছের মধ্যে যে মূল রয়েছে বা শেকড় রয়েছে, সেই মূল বা শেকড়টাকে বলা হয় শ্বাসমূল। ঠিক আছে, তো তোমরা দেখতে পাবে যে সুন্দরবনের মধ্যে যে মাটি রয়েছে, সেই মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণাক্ত রয়েছে। হ্যাঁ, সাধারণত লবণ আর লবণাক্ত মাটিতে কিন্তু গাছ খুব একটা হয় না, শুধুমাত্র ওই বিশেষ কয়েকটা গাছ ছাড়া। ঠিক আছে, তো সেই লবণাক্ত মাটিতে যে এই সুন্দরী, গরান, গেঁয়ো এই সমস্ত গাছগুলো যে হয়, তো সেই গাছের যে শিকড়গুলো কিন্তু তারা মাটির উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, তোমরা হয়তো বাঁশ গাছ দেখে থাকবে কেউ, যেরকম বাঁশের চারাগুলো উপর দিকে উঠে যায়, সেরকমই কিন্তু এই সুন্দরী গাছের যে শিকড়গুলো, সেগুলো কিন্তু ছোঁচালো হয়ে মাটির উপর দিকে উঠতে থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলোই কিন্তু বলা হচ্ছে সুলো। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, অর্থাৎ তোমাদের 1 হাঁটু মতন হয় আর কি। ঠিক আছে, খুব বেশি বড় হয় না। তো সেই জন্য যখন অন্যমনস্ক হয়ে কেউ হাঁটতে থাকবে, তখন কিন্তু সেই সুলোতে কিন্তু ধাক্কা লেগে মাটিতে পড়ে যেতে পারে। সেই কথা এখানে বলা হয়েছে যে সুলো ডিঙ্গিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাওয়ার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলাবার জন্যই ধনাই একখানা লাঠি নিয়েছে। ঠিক আছে, তো আমরা যখন আচমকা হোঁচট খেয়ে যাই, তখন কিন্তু হাতের দিয়ে একটা কোনো অবস্থান থাকে, অর্থাৎ সেই জায়গাটাকে আমরা ধরে ফেলতে পারি, তাহলে কিন্তু পড়বো না। সেই জন্য হাতে একটা লাঠি নিয়ে রেখেছে, যাতে হোঁচটকে না পড়ে গেলে যেন সামলানো যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, সামনে একটা ট্যাক। আচ্ছা, ট্যাকটা কি? ট্যাকটা দেখো এরপরে বলে দেওয়া হয়েছে। দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। ঠিক আছে, এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত। বুঝতে পারলে? তার সুন্দরবনে যেখানে গেছে, সেখানে তো অনেক ছোট ছোট নদী রয়েছে, সেই নদীগুলো কিন্তু একের সঙ্গে অপরের সঙ্গে মিশে গেছে। হ্যাঁ, তো সেখানে একটা ত্রিভুজ আকৃতির জমি সৃষ্টি হয়েছে, তো সেই জমির মাথাকেই কিন্তু ট্যাক বলা হচ্ছে। বুঝতে পারলে? আচ্ছা, ট্যাকের দিকে সামনেই একটা গরান গাছ। ঠিক আছে, আর গরান হচ্ছে এক প্রকারের গাছ, সেই সুন্দরবন এলাকার এক প্রকারের গাছ গরান গাছ। তার পাশে হেঁদো বনের ঝোপ। আচ্ছা, হেঁদো কিন্তু আরো এক ধরনের গাছ, সেটাও কিন্তু সেখানে প্রচুর ঝোপ জঙ্গলের মধ্যে কিন্তু হেঁদো গাছ রয়েছে, অর্থাৎ হেঁদো গাছটা কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গলের সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে হেঁদো বনের ঝোপ মানে জঙ্গল। গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের চিৎকার করে বলল, আরে
আর একটা চাক পেয়েছি বলে একবার সেদিকে তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, আরে না, এতে তো মধু নেই। তার মানে মৌচাক মধু চাক পেয়ে যাওয়া মানেই যে তাতে মধু থাকবে তা কিন্তু নয়। হ্যাঁ, কারণ কোনটাতে মধু থাকবে কোনটাতে মধু থাকবে না সেটা কিন্তু যারা মধু কাটতে ওস্তাদ আর কি, যারা প্রায় সব সময় কাটে তারা কিন্তু দেখলে বুঝতে পেরে যায়, কিন্তু আচমকাভাবে দেখলে বোঝা যাবে না, কিন্তু একটু যদি খানিকক্ষণ পর্যবেক্ষণ করা যায় তখন কিন্তু বুঝতে পারা যাবে যে এতে মধু আছে কি নেই। যদি মধু থাকে তাহলে কাটলে লাভ আছে, যদি ধরো দেখা গেল কেটে ফেলা হলো কিন্তু দেখা গেলো মধু নেই, কেন মধু কিন্তু সবসময়ের জন্য থাকে না, মধু কিন্তু কিছু সময় পরে মৌমাছিরা নিজেরা খেয়ে নেয়। ঠিক আছে, খেয়ে নেওয়ার পরে আবার তারা মধু সংগ্রহ করার কাজ শুরু করে। তো এখানেও সেই অবস্থা, দেখি কিন্তু প্রথমে ভেবেছিল যে মৌচাক, তারপরে বললো যে না, এতে মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না এগিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরলো। ঠিক আছে, এর মাঝে কফিল এবং আরজান এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না। বলল ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। তো এবারে যেহেতু দেখতে পেলো ওই যে তোমার ধনাই যেহেতু দেখতে পেয়েছিল মধু চাকটা, তো সে দেখার পরে কিন্তু পরবর্তীকালে সবাই এসে সেখানে জড়ো হলো এবং সবাই নিজের মধ্যে আলোচনা করলো যে মধু হয়তো থাকলেও থাকতে পারে। তো তার জন্য কি করলো, একটা সেখানে তো কাদা রয়েছে, অর্থাৎ যে জায়গাটাতে তারা খুঁজছে সেই জায়গাটা কিন্তু কাদা জায়গা, কর্দমাক্ত। হ্যাঁ, তো সেই কাদা থেকে কাদা তুলে নিয়ে কিন্তু গোল করে পাকিয়ে মধু চাকের দিকে ছুঁড়ে মারলো চাক লক্ষ্য করে। ঠিক আছে, ছুঁড়ে মারলে কি হবে, তখন মৌমাছিগুলো এলো পাথারি করে উঠতে থাকবে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়লো হেঁদু বনের ঝোপে, অর্থাৎ সেই কাদার ডেলাটা মৌমাছির চাকের মধ্যে লেগে আবার পড়ে গেল, কিন্তু মধু পড়লো না। কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করলো, ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। তো যাহা স্বাভাবিকভাবেই যখন মৌমাছির গায়ে আঘাত লাগলো সে তো তাড়া করবে, কোন দিক থেকে যে আঘাতটা এলো সেদিকে তাড়া করবে, তখন তারা কিন্তু সেই মৌমাছির কামড় থেকে বাঁচার জন্য একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো বা পালালো। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে, তার সামনে 3-4 হাত একটা শিশে মানে হচ্ছে ছোট সরু খাদ। ঠিক আছে, তো যখন সামনের দিকে এগিয়ে যায় তখন তার সামনে কিন্তু একটা শিশে রয়েছে, অর্থাৎ সরু খাদ রয়েছে। তো তার মাথায় রয়েছে কলস, তা কলস মাথায় নিয়ে কি করে লাভ দিয়ে এই শিশে পার হবে তাই সমস্যা, কারণ শিশে যদি পার হতে গিয়ে লাভ দিতে পার হতে গিয়ে যদি কাদাতে পা স্লিপ খেয়ে যদি পড়ে গিয়ে কলসি ভেঙে যেতে পারে, তো সেটা একটা চিন্তার বিষয়। তো সেই নিয়ে সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতন করে এপার ওপার ফেলে দিল। এবার সামনের বাঁশের মতো সরু তবলা গাছের শীষে পার হওয়ার জন্য তৈরি হয়েছে। তো এবারে তার হাতে যে লাঠি ছিল সেই লাঠিটা কিন্তু ওই শীষের এপার ওপার ফেলে দিল, অর্থাৎ সেই লাঠির উপর দিয়ে কিন্তু সরু একটা ব্রিজের মতো তৈরি হয়ে গেল, তার উপর দিয়ে সে পাশে পেরিয়ে যাবে, এই সে ভাবছিল। হ্যাঁ, এবার সে পাশে একটা সরু তবলা গাছ ছিল, তবলা একটা গাছ রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য সে সেইভাবে সেটাকে ফেলে পেরিয়ে গেল। পার হয়ে সে কাফিল এবং আজনকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করলো। তো এবারে যেহেতু সে নিজে শিশেটা পেরিয়ে গেল সেই লাঠিখানার উপরে ভর দিয়ে, এবারে সে পেরিয়ে গিয়ে এবারে সে ভাবছে যে বাকি যে কাফিল এবং আরজান আছে তাকে ডেকে বলবে তোরাও এইভাবে পেরিয়ে আয়। কিন্তু এইভাবে কথাটা বলতে গিয়ে সে কিন্তু পিছন দিকে তাকানোর পরে কিন্তু সে আর সেই বলার সুযোগ পেল না। কেন সুযোগ পেল না দেখো, কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। অবকাশ মানে হচ্ছে সুযোগ। হ্যাঁ, সেই সুযোগ কিন্তু আর পেল না। কেন, কারণ পিছনে রয়েছে বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বুঝতে পেরেছ, বিরাট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপরে। সে হুঙ্কারে বন কে পড়লো থরথর করে। আর যেন কাফিল ঝোপের আড়ালে হতবম্ব মানে কি করবে আর খুঁজে পাচ্ছে না। সুতরাং এই সমস্ত বাঘের মুখে পড়লে কিন্তু এক প্রকারের মৃত্যুই সম্ভাবনা। এই যে বলেছিলাম প্রথমে যে মৃত্যুর সম্ভাবনা কি করে ভয়ঙ্কর মৃত্যু হতে পারে, তো বুঝতে পারলে মৌমাছির কামড়ে মৃত্যু হতে পারে, যদি কোনো মৌমাছি জড়িয়ে যায় সেক্ষেত্রে হুল ফুটিয়ে দিলে প্রচন্ড যন্ত্রণার জন্য মৃত্যু হতে পারে। এছাড়া বেশিরভাগ মৃত্যুটা আসে পিছন থেকে বাঘের হামলা করে, আর বাঘের মুখে যে পড়ে সে কিন্তু শেষ। বুঝতে পেরেছো, তো সেই জন্যই কিন্তু প্রতি মুহূর্তে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে কিন্তু প্রতি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হতে হয়। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঘটেও যায়। হ্যাঁ, তো সেইটা কথা এখানে কিন্তু বলা হয়েছে। তাহলে এখানে কি বললো যে হুঙ্কারে বন কেঁপে উঠলো থরথর করে। আরজান এবং কাফিল ঝোপের আড়ালে হতবম্ব, তাদের কথা বলবার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগুবারও না। বাঘের মুখে যদি পড়ো, বাঘ মানে তো মৃত্যু, কারণ বাঘ ধরলে তো আর বাঁচবে না কেউ। সুতরাং সেই মৃত্যুকে যদি সামনাসামনি কেউ দেখতে পায় তখন কিন্তু তাদের সমস্ত কথা বলার শক্তি কিন্তু হারিয়ে যায়। হ্যাঁ, কথা বলার শক্তিও হারিয়ে যায়, তারা পালাবারও চেষ্টা করতে পারে না, এগোরও চেষ্টা করতে পারে না। তো এদেরও তিনজনের কিন্তু সেই অবস্থাটা হয়েছে।
এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়লো সেই তবলা গাছের উপরে, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়লো শীষের ভিতরে। তাহলে এখানে ব্যাপারটা বুঝতে পারলে যে সরি, সামনে যে এই যে শীষে যেটা ছিল, বাঘ তো তার শিকারকে লক্ষ্য করে, তো শিকার কোথায় দাঁড়িয়েছে সে অবস্থানটা লক্ষ্য করে, কিন্তু শিকারের আশেপাশে সে কিন্তু আর লক্ষ্য করে না, ঠিক আছে। সুতরাং শিকারকে লক্ষ্য করে বাঘ যখন লাফ দিচ্ছে, তখন শিকারের পরেই যে একটা ছোট গর্ত রয়েছে, সেই গর্তটা কিন্তু সেই বাঘটা বুঝতে পারেনি, ঠিক আছে। আর যেহেতু সব জায়গায় কাদা রয়েছে, সুতরাং কাদার মধ্যে কিন্তু স্লিপ খেয়ে সেই ধনাইয়ের উপর দিয়ে কিন্তু সেখানে কিন্তু ওই শীষের ভিতরে গিয়ে কিন্তু পড়লো। সে পড়ার মুহূর্তে কিন্তু যে একটা গাছ ছিল, সেই গাছের মধ্যে কিন্তু বাঘ তো তীব্র বেগে শিকারের উপর আঘাত করে, সুতরাং সেই তীব্র বেগে আঘাত করতে গিয়ে কিন্তু গাছের সঙ্গে ওই বাঘের মাথা কিন্তু ভয়ঙ্করভাবে ঠোক্কর খেলো। ঠোক্কর খেয়ে কিন্তু সেই শীষের ভিতরে, অর্থাৎ সেই যে সরু খাদ রয়েছে, সেই সরু খাদের মধ্যে গিয়ে কিন্তু পড়লো, ঠিক আছে। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাং করে, ঠিক আছে। তার বাঘের তো সব জিনিসটা শক্তিশালী, সুতরাং বাঘের থাবা থেকে বাঁচলো, কিন্তু তার লেজটা যে রয়েছে, লেজটাও কিন্তু সজোরে আঘাত লাগলো সেই ধনাইয়ের শরীরে। লেজের বাড়িতে তার মাথার কলস, মধুর কলস পড়ে গেল, অর্থাৎ ধনাইয়ের মাথায় কিন্তু ছিল মধুভর্তি সে কলসি, হ্যাঁ। তো যেহেতু লেজের বাড়ি খেলো, সুতরাং ধনাইয়ের মাথা থেকে কিন্তু কলসটা পড়ে গেল। বাঘও পড়লো শীষের গর্তের ভিতর, কলসও ভেঙে পড়লো তার মাথার উপরে। বাঘের সারা মুখে, নাকে, চোখে ছিটিয়ে পড়লো মধু, ঠিক আছে। তো এবারে দেখো, আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুঁচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো, ঠিক আছে। মানে বুঝতে পারলে, এবারে বাঘ পড়লো প্রথমে, বাঘ ধনাইকে লক্ষ্য করে লাফ মারলো, ধনাই বসে পড়তে ধনাইয়ের উপর দিয়ে কিন্তু বাঘ সেই শীষেতে গিয়ে পড়লো, এবং শীষেতে গিয়ে পড়ার মুহূর্তে সেখানে একটা তবলা গাছ ছিল, সেই তবলা গাছের মধ্যে কিন্তু বাঘের মাথা ভয়ঙ্করভাবে ধাক্কা লাগলো, ধাক্কা খেয়ে কিন্তু শীষের মধ্যে পড়ে গেল, সেই গর্তের মধ্যে পড়ে গেল। আর সেই বাঘের লাভ মারার মুহূর্তে যে লেজটা ছিল, লেজটা কিন্তু ধনাইয়ের কলসির মধ্যে লাগলো, কলসি কিন্তু সঙ্গে সঙ্গে উল্টে ভেঙে মধু সমেত কলসি কিন্তু বাঘের উপরে গিয়ে পড়লো। যেহেতু মধু তো আঠালো বা চিটালো, সেই আঠালো কিংবা চিটালো মধুটা কিন্তু গোটা বাঘের মুখেও কিন্তু হয়ে গেল। আর যেহেতু বাঘের মুখের মধ্যে সেই মধুটা পড়ে গিয়ে গোটা ছিটিয়ে গেল, সুতরাং বাঘও কিন্তু সেই মধুটাকে কিন্তু খুব একটা ভালো ফিলিংস করতে পারলো না। সুতরাং তার মধ্যে কিন্তু যেহেতু চোখ মুখে মধু ভর্তি হয়ে গেছে, সুতরাং মধু তো চিটালো জিনিস, সুতরাং সেই কিন্তু বাঘ তখন রেগে গিয়ে বেজায় ফ্যাঁত করতে লাগলো, অর্থাৎ সে কিন্তু পাল্টা ঘুরে এসে আবার ধনাইয়ের উপরে আক্রমণ করার সুযোগ আর পেল না, ঠিক আছে। মানে কত বড় বিপদ থেকে দেখো, এই যে মধু সংগ্রহ করতে গিয়ে এই তিনজন বেঁচে গেল, সেই ঘটনাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। এবার যে মৃত্যুর কথা যে বলা হচ্ছে, যদি এই ঘটনাটা না ঘটতো, অর্থাৎ শীষেতে না থাকতো, তাহলে কি হতো তোমরা বলো, ঠিক আছে। এই যে গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই উপরে যে এরপরে যে হাতে কলমে যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো তোমরা চাও কি না তাতেও অবশ্যই কমেন্ট করে জানিও, দিলে আমি তোমাদের হাতে কলমে অংশটা পুরোপুরি সলভ করে দেখাবো, ঠিক আছে। তো এই তোমাদের ক্লাসের বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারগুলোর জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। কেমন লাগলো তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।